আজকে বর্ণনা করব এমন একটি কম বাজেটের মুভি যেটা মুক্তি পাওয়ার সাথে সাথে সাড়া ফেলে দিয়েছিল সকল হরর দুনিয়ায়। এত কম টাকা খরচ করেও সবচেয়ে বেশি টাকা আয় করেছিল এই মুভি। আর এই মুভির নাম হলো প্যারানরমাল অ্যাক্টিভিটি, যার রয়েছে 6টি পার্ট। ক্রমান্বয়ে আমি সবগুলো পার্ট একে একে বর্ণনা করব। আর এই ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসলে এই মুভিতে 2006-এর 18 সেপ্টেম্বর থেকে শুরু করে 8 অক্টোবর পর্যন্ত রাতের কিছু ফুটেজ আমাদেরকে দেখানো হয়। এই সবগুলো রাতের ঘটনা কেটি ও মিকা নামের এক দম্পতিকে ঘিরে। এরা দুজন নতুন বাড়িতে শিফট হয়েছে, যেটা অবস্থিত স্যান ডিয়েগোতে। কেটি জানায় তার বয়স যখন 8 তখন থেকে এক অজানা অস্বাভাবিক কিছু একটা তাদেরকে প্রতিনিয়ত বিরক্ত করে। বহুবার তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। মিকা এসব আজগুবি কথায় কান দেয় না, কিন্তু তা সত্ত্বেও কেটির মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের ঘরের প্রতিটি রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। একদিন কেটি মনোবিজ্ঞানী ডক্টর ফেডরিসকে ডেকে পাঠায় তার ঘটনা ও তাদের বাড়িটি দেখার জন্য। তিনি সবগুলো ঘর দেখার পরে এটা বলেন যে ক্যামেরা নেগেটিভ এনার্জিকে ম্যানিপুলেট করে। তখন মিকা মজা করে বলে তার মায়ের আত্মাও তো এখানে আসে, তাহলে সেও কি নেগেটিভ এনার্জি? তখন ডক্টর ফেডরিক্স একটি কথা বলে, যে কোনো মানুষ মারা গেলে তাদের আত্মাকে আমরা সাধারণভাবে ভূত বা ঘোস্ট বলে থাকি, কিন্তু শয়তান, ডিমন আর ঘোস্ট সম্পূর্ণ আলাদা। এটিকে কোনো আত্মা বা ঘোস্ট নয়, বরং কোনো এক শয়তান বা ডিমন নিজের শিকার বানাতে চাচ্ছে। মিকা জানায় যে ওজাবোর্ড ব্যবহার করে সে এই শয়তানের সাথে যোগাযোগ করবে। এটা শুনে ডক্টর তাকে সতর্ক করে বলে এটা কখনোই করা উচিত নয়, কেননা এই বোর্ডের ব্যবহারে আমাদের দুনিয়ায় শয়তানের আসার পথ আরও সহজ হয়ে যায়। ডক্টর ফেডরিক্স আরও উপদেশ দেয় যে এমন ভুল করে কখনোই নিজেদের ওপরে বিপদ ডেকে আনা ঠিক নয়, বরং এই বিষয়ে আরও ভালোভাবে গাইড করার জন্য তিনি ডিমোনোলজিস্ট ডক্টর জোহানের ফোন নাম্বার তাদেরকে দিয়ে চলে যায়। কেটি তার সাথে কথা বলার জন্য খুবই আগ্রহী হয়ে পড়ে, কিন্তু মিকা পুরো ব্যাপারটা ক্যাজুয়ালি নিয়ে বলে সে নিজেই পুরো ঘটনাটিকে সামলে নেবে। আর এর জন্য সে ডেভিলস, ডিমন্স অ্যান্ড উইচক্রাফট নামের একটি বই পড়তে থাকে, যে বইয়ের মাধ্যমে সে জানতে পারবে কিভাবে শয়তানি আত্মাদের সাথে যোগাযোগ করা যায়। আর মজার ব্যাপার হলো এই বইটা কিন্তু বাস্তবে পাওয়া যায়। আপনারা চাইলে অনলাইনে সার্চ করে বইটাকে কিনে পড়তে পারেন। এরপর যত রাত যেতে থাকে ক্যামেরায় ক্যাপচার হতে থাকে অদ্ভুত আর অস্বাভাবিক কিছুর উপস্থিতি। লক্ষ্য করার বিষয় হলো যতই দিন পেরোচ্ছিল ততই বিষয়গুলো আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল। যেমন ঘরের লাইট অটোমেটিক অফ হয়ে যায়, ঘরে কারোর উপস্থিতি অনুভব করা, অদ্ভুত গোঙানির আওয়াজ শুনতে পাওয়া এবং বেডরুমের দরজা নিজে থেকেই খুলে বন্ধ হয়ে যাওয়া। এর মধ্যেই মিকা একটি ছেলে মানুষে করে বসে। সে ওই শয়তান আত্মাকে উদ্দেশ্য করে বলে সে বেকার এবং অযোগ্য একটি শয়তানি আত্মা। এতে এই বোকামির পর থেকে অবস্থা আরও ভয়ঙ্কর হতে থাকে। 13তম রাতে তারা নিচে কোন এক অস্বাভাবিক সত্তার শক্তিশালী একটি উপস্থিতি বুঝতে পারে এবং হঠাৎ তারা ঘরে কারো লাফানো শব্দ শুনতে পায়। এসব ঘটনার পর কেটি ভীষণ ভয় পেতে শুরু করলে মিকার কিন্তু এই ব্যাপারগুলো বেশ মজাদার লাগছিল। সে যেন ভেতর থেকে বেশ চ্যালেঞ্জিং ফিল করছিল। কেটি তাকে বারবার বলতে থাকে এমন ঘটনা সে ছোটবেলা থেকেই ফেস করেছে, যেটা এত বছর পর পুনরায় দেখা যাচ্ছে। পরদিন সকালে মিকা ঘরে গিয়ে একটা ভয়েস রেকর্ডিং টেস্টিং করে, যেখানে কারো গোংড়ানোর আওয়াজ রেকর্ড হয়ে গিয়েছিল। মিকা এই ব্যাপারটি আরও এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় ওজাবোর্ড ব্যবহার করার, কিন্তু এটা শুনে কেটি ভীষণ রেগে যায়। ফলে মিকা তাকে প্রমিস করে যে ওজাবোর্ড সে কিনবে না। 15তম রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা, যেখানে কেটি প্রায় 2 ঘন্টা ধরে মিকার পাশে দাঁড়িয়ে একভাবে তার দিকে দেখতে থাকে। এর কিছুক্ষণ পরে সে বাইরে গিয়ে একা বসে পড়ে। কিছুক্ষণ পর মিকার ঘুম ভাঙলে সে দেখে বাইরে কেটি বসে আছে। সে তাকে ঘরের ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু কোনোভাবেই সে ঘরের ভেতরে যাবে না। ফলে মিকা ভেতর থেকে ব্ল্যাঙ্কেট আনতে গেলে ঘরের টিভি একাই অন হয়ে যায়। আর টিভির আওয়াজ শুনে অদ্ভুতভাবে কেটি নিজেই ঘরে চলে আসে।
মনে হচ্ছিল টিভির শব্দে তার ঘোর কেটে গেছে। পরের দিন সকালে মিকা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে অদ্ভুতভাবে সে উত্তর দেয় আগের দিন রাতের নাকি কোনো কথাই তার মনে নেই। মিকা অবাক হয়ে আগের দিন রাতের ফুটেজ তাকে দেখায়, কিন্তু তবুও সে কিছুই মনে করতে পারছিল না। একটা প্রবাদ বাক্য কিন্তু আছে, প্রমিস করা হয় সেটা ভাঙার জন্য, আর মিকাও তেমনটাই করে বসে। সে কেটিকে না জানিয়ে একটি উজা বোর্ড কিনে বাড়িতে নিয়ে আসে এবং স্বাভাবিকভাবে এটা দেখে কেটি অনেক রেগে যায়, কেননা সেদিন সন্ধ্যায় তাদের ডেটে যাওয়ার কথা ছিল। এজন্য মিকা তাকে কনভিন্স করার জন্য বোর্ডটি রেখে ডেটে চলে যায়। এইবার পুরো বাড়িটি ফাঁকা। তখন একটি অদ্ভুত জিনিস ক্যামেরায় ক্যাপচার হয়। আমরা দেখি উজা বোর্ডের প্ল্যানচেট অটোমেটিকভাবে মুভ করছে এবং হঠাৎ করে সেটা আগুন লেগে যায়। রাতে তারা বাড়ি ফিরে উজা বোর্ডের এমন অবস্থা দেখে তারা সিসিটিভি ফুটেজ চেক করে, যেটা দেখেই তাদের প্রত্যেকের চোখ কপালে উঠে যায়। আর এখন কেটি সিদ্ধান্ত নেয় যে সে ডিমোলজিস্টকে ডাকবে, কিন্তু একঘেয়েমির কারণে মিকা আবারও বিষয়টিকে নিজে হ্যান্ডেল করবে বলে। তার বিশ্বাস ছিল বই পড়ে এই ঘটনা থেকে কিভাবে বের হওয়া যায় সেটার উপায় সে অবশ্যই বের করবে। এজন্য জ্ঞানী ব্যক্তিরা বলে কনফিডেন্ট ইজ গুড, বাট ওভার কনফিডেন্ট সেটার অবস্থা তারা কিছুদিন পরে হারে হারে টের পাবে। পরের দিন কেটি মাইন্ড চেঞ্জ করার জন্য তার বন্ধু অ্যাম্বারকে বাসায় ডেকে নিয়ে আসে, আর ওদিকে মিকা এখনো বই পড়ে যাচ্ছিল। তাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে তার ফলে কেটি অধৈর্য হয়ে পড়ে ডিমোলজিস্টকে ডাকার জন্য, কিন্তু মিকা শেষ চেষ্টা করতে চায়। মিকা তাদের রুম ও হলওয়েতে পাউডার ছড়িয়ে রাখে। এরপর যখন তারা রাতে ঘুমিয়েছিল তখন বাইরে থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে এবং সেটা চেক করতে গেলে তারা দেখে পাউডারের উপরে কোন এক পায়ের ছাপ, এবং এই পায়ের ছাপ সোজা ওপরের স্টোররুমে চলে গেছে। সেখানে গেলে তারা দেখতে পায় কিটির ছোটবেলার একটি পোড়া ছবি, যেটা দেখেই সে ভীষণ অবাক হয়ে যায়, কেননা এই ছবি এখানে কোনোভাবেই আসার কথা নয়। কেননা ছোটবেলায় কেটি যে বাড়িতে থাকতো সেখানে এই ছবি পুরো বাড়িসহ পড়ে গিয়েছিল। অবশেষে কেটি ডেমোলজিস্টকে ফোন করলে জানতে পারে সে এখন শহরের বাইরে আছে, এমনকি তার ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে। এখন স্বাভাবিকভাবে এসব ঘটনা ঘটার পর কেটি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, যার ফলে সে শয়তান আত্মা আরও শক্তিশালী হতে থাকে। যেমনটা আমরা জানি, কোনো এক অশুভ শক্তি যাকে ভর করবে তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। বিভিন্ন ধর্মীয় রীতি অনুযায়ী যারা মানসিকভাবে শক্ত হয় তাদেরকে শয়তানি আত্মা সহজে কাবু করতে পারে না। এদিকে কেটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে সকাল বেলাতেও কারোর উপস্থিতি সে টের পেতে থাকে, এমনকি তাদের ছবি কেউ যেন ভেঙে ফেলেছে। কোনো উপায় সে না পেয়ে অবশেষে সে পুনরায় ডক্টর ফেড্রিসকে ডেকে পাঠায়, কিন্তু তিনি সমস্ত ব্যাপার জানার পরে ভয় পেতে শুরু করে, আর সে বুঝতে পারে তার পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য তিনি বলেন তাদের উচিত ডক্টর জোহানের জন্য অপেক্ষা করা। এই বলে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তিনি চলে যান। আর কোনো উপায় না পেয়ে মিকা নিজেই উজা বোর্ড ব্যবহার করে সেখান থেকে কয়েকটি শব্দ উদ্ধার করে, যেটা ছিল ইডিয়ানা। এরপর তারা এটার ব্যাপারে অনলাইনে সার্চ করলে অদ্ভুত একটি বিষয়ে তারা জানতে পারে। এখানে তারা দেখতে পায় ইডিয়ানা নামের একটি মেয়ে ছিল যে 1960 সালে এই একই রকম শয়তানি আত্মা দ্বারা পজেস্ট হয়েছিল। মিকার মনে হয় হয়তো এই শয়তানি আত্মা মিকার ভেতরে রয়েছে। এরপরে 20তম রাতে এক অদৃশ্য শক্তি কেটিকে টেনে খাট থেকে নামিয়ে অন্ধকারের ভিতর নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কেটির ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনে মিকা দৌড়ে গিয়ে তাকে ছাড়িয়ে নেয় এবং তার শরীরে লক্ষ্য করে ভয়ঙ্কর ক্ষতর দাগ। মিকা তাকে নিয়ে এই বাড়ি ছাড়তে রাজি হয়ে যায়, কিন্তু এরপর যখন কেটি রুমের ভেতরে ছিল তখন মিকা এসে দেখে জ্ঞান হারিয়ে অজ্ঞান অবস্থায় সে ক্রস হাতে নিয়ে বসে আছে, এমনকি তার হাত থেকেও রক্ত বের হচ্ছিল। এটাকে দেখা মাত্রই মিকা সেই ক্রসটিকে আগুনে জ্বালিয়ে দেয়, যেটা ছিল তার সবচেয়ে বড় ভুল।
এদিকে কেটিকে সম্পূর্ণভাবে সেই শয়তানি আত্মা ভর করে নিয়েছে, আর সে কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাবে না। সে উল্টো মিকাকে বলে তাদের উচিত এখানে থাকা, কেননা সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার 21তম রাতে কেটি পুনরায় অদ্ভুতভাবে উঠে দাঁড়ায়, আর সে আগের মতোই 2 ঘন্টা ধরে মিকাকে দেখে। এরপর সে নিচে চলে যায়। হঠাৎ কিছুক্ষণ পরে সে নিচ থেকে মিকার নাম ধরে ডাকতে থাকলে মিকা ছুটে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরে শোনা যায় মিকার ভয়ঙ্কর আর্তনাদ। এরই সাথে কেটির আওয়াজ থেমে গেলে সবকিছু স্তব্ধ হয়ে যায়। মিকার মৃত শরীর হাওয়ায় উড়ে ক্যামেরার সামনে এসে পড়ে। এরপরে আমরা দেখতে পাই কেটি দরজার সামনে দাঁড়িয়ে একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং তার জামায় লেগে আছে রক্ত। সে ধীরে ধীরে মিকার নিষ্প্রাণ দেহের কাছে এসে চেক করে দেখে সে বেঁচে আছে নাকি মারা গেছে। এটা করার পরে সে ক্যামেরার সামনে এসে অদ্ভুতভাবে হাসতে থাকে। এরপর দেখানো সূত্র অনুযায়ী মিকার দেহ 11 অক্টোবর 2006 সালে পুলিশ উদ্ধার করে, কিন্তু কেটি নিখোঁজ ছিল। এবার এই মুভির আরও একটি এন্ডিং রয়েছে, যেখানে দেখানো হয় মিকা যখন কেটিকে নিচে বাঁচাতে যায় তখন কেটি তাকে ছুরি দিয়ে মেরে উপরে ক্যামেরার সামনে এসে নিজেই নিজের গলা কেটে ফেলে। এবার প্রশ্ন হলো সেকেন্ড এন্ডিং কেন? সেটার কারণ হলো এই মুভির কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের আরও পার্ট বানাতে চেয়েছিল। তারা এই দ্বিতীয় এন্ডিংকে অফিসিয়ালিভাবে অ্যাড করেনি। এর পরবর্তী পার্টগুলো দেখার জন্য ডিসক্রিপশন চেক করতে পারেন। যদি আমি বর্ণনা করে থাকি তাহলে পরবর্তী পার্টগুলো লিঙ্ক দিয়ে দেব।